আজকে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের সামনে জামায়াত সহ ইসলামী দলগুলো সমাবেশ করেছে। আমরা কখনো দেখিনি নির্বাচন কমিশন এলাকায় কোনো সমাবেশ। তাদের দাবি ছিল যে আসলে নভেম্বরেই গণভোট দিতে হবে, এর কোনো ব্যত্যয় হওয়া যাবে না। আমি সে জায়গাটা আসতেছি, তার আগে একটু কথা বলে নেই। আমরা বারবার একটা জিনিস ভুল করতেছি। আজিজ ভাই যেমন বলে এই সরকার সাংবিধানিক সরকার, এই সরকার এই সংবিধানের ভিতরে ঢুকতে পারতেছে না রে ভাই। তাকে সংবিধানের 106 ধারা মোতাবেক রাষ্ট্রপতি একটা মতামত চেয়েছে। সুপ্রিম কোর্ট বলছে যেহেতু প্রধানমন্ত্রী পালায়ে গেছে বা চলে গেছে, এই সাংবিধানিক শূন্যতা দূর করার জন্য আর একটা নির্বাচন না হওয়া পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন সরকার বানানো যেতে পারে। এইটুকু ছিল ওপিনিয়ন। জি, তার ভিত্তিতে বাকি সবাই রাজনীতিবিদ বাংলাদেশ সবাই মিলে একে অন্তর্বর্তী সরকার বানাইছে। অন্তর্বর্তী সরকার কিন্তু বলতে আমার সংবিধানে কিছু নাই। সংবিধানে আছে শুধু নির্বাচিত প্রধানমন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকার এখন নাই। সুতরাং যার নাম ওই বইটার ভিতরে নাই সে তো এটার ভিতরে ঢুকতে পারবে না ভাই। এখন আমরা তিনজন এখানে টকশো করতেছি, আর একটা লোক বাইরে বসে টকশো করলে কি এয়ারে যাবে? তার নাম যদি এখানে লিস্টে না থাকে সে ঢুকতে পারবে? বিষয় তো সিম্পল। আমরা যে জটিলতা তৈরি করে আনতেছে, এই সরকারের নামটা কি? অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার চলছে কিভাবে? এই যে নির্বাচন কমিশন তফসিল যখন দিতে আসবে তখন কি বলবে? সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি ক্ষমতাপ্রাপ্ত হইয়া ঘোষণা করি। কোনটা? ওই সংবিধান। ওই সংবিধানের যে অনুচ্ছেদে আসবে সেই সংবিধান তো বলে দিচ্ছে 3 মাস পার হয়ে গেছে। সংবিধানে কি বলা আছে 3 মাস পার হয়ে যাওয়ার পরও যখন খুশি তখন নির্বাচন করবেন? যেই সংবিধানটার কথা বলতেছে এখনো তো আটকায় নাই, আটকাবে সামনে। আপনি লিখে রাখেন, আমি রাজ্জাকে ছোট মুখে বলে যাচ্ছি তো, যখন দিতে যাবে না তফসিল তখনই জটিলতায় পড়বে। সংবিধান বলছে 30 দিনে 90 দিনের মধ্যে নির্বাচন করতে, এই সংসদ ভেঙে যাওয়ার পর। তারপরে কি বলা আছে যদি 90 দিনের মধ্যে না হয় যে কোনো সময়, 1 বছর পর 1.5 বছর পর, আসতে বলা তো নাই, জটিলতায় পড়বে। অন্তর্বর্তীকালীন সরকার, আবারও বলছি, পূর্ণাঙ্গ সরকার, সমস্ত দায়িত্ব পালন করতে পারবে সে। যাই হোক, সে নিয়ে বারবার বিতর্ক করে লাভ নেই। এখন আপনি বলছেন জামাত ইসলাম স্টেজ করছে, বুঝলেন, ইয়ের সামনে কোন ক্ষমতা বলে? জামাত তো নির্বাচন করলে 10-12টা সিট পাবে হার্ডলি। হ্যাঁ, তাহলে ভোটার নাই, কিচ্ছু নাই। নির্বাচন হওয়ার পরে আমরা ফলাফল না, আমরা অতীত যা রেকর্ড দেখছি, ক্ষমতা যেতে চাই না যেতে চাক বা না চাক, আমি বলছি অতীতের যা রেকর্ড দেখছি, আমি তার বাড়াই 10-15টা সিটও দেই, এটা তো কোনো বড় সংখ্যক না। তো বাংলাদেশে উনি যদি নির্বাচন কমিশনের সামনে মঞ্চ বানাইয়া নির্বাচনের বিরুদ্ধে কথা বলে এবং সেটা পারে, কেন পারে সেই কথাটাকেই আপনি বলতেছিলাম। এই মুহূর্তে বাংলাদেশের যে 3টা দল আমাদের কাছে গুরুত্বপূর্ণ, একটা দল আওয়ামী লীগ নাই, বাকি যে 2টো দল আছে বিএনপি এবং জামাত যদি আপনি ধরেন, তাহলে জামাতের চেয়ে অন্তত 20 গুণ বড় একটা দল। তা 20 গুণ বড় একটা দল যদি হয়, জামাত তার অধিকার আদায় করার জন্য যদি মঞ্চে করতে পারে, এটা যদি রাজনৈতিক হয় বা আইন বিরোধী হয়, 2টা ব্যাপার বলতেছি। যদি বলা হয় যে রাজনৈতিক অধিকার আদায় করার জন্য করা যায়, তাহলে রাজনৈতিক তুমি বাধা দিবা নির্বাচনের জন্য, তাহলে আর একটা দল তো রাজনৈতিক দল হিসাবে নির্বাচন আদায় করার জন্য যেতে পারে, যাচ্ছে না কেন? এক। আর যদি এটা বেআইনি হয় তাহলে বাধা আসতেছে না কেন? যদি বাধা না আসে তাহলে আর বড় দল যে আসে সে বলে না কেন? কথার কথা বলছি আমি। তাহলে যাচ্ছে কিভাবে? এই 2টা দলের কিন্তু কেউ পাওয়ারে নেই, অফিসিয়ালি কেউ পাওয়ারে নাই যে পাওয়ার তারা ব্যবহার করবে, মানে প্রশাসন। তাহলে ভিত্তিটা কোথায়? ওই যে বলছি, রাজনৈতিক ভিত্তি একটা জিনিস, কমান্ড। আপনি যদি কমান্ড ঠিক থাকে, আপনার কমিটমেন্ট ঠিক থাকে, আপনার বিশৃঙ্খলা যদি না থাকে, ডিসিপ্লিন ফোর্সের মতো থাকেন, সংখ্যায় অল্প হইলেও শক্তিশালী, আর সংখ্যায় বহু গুণ কিন্তু ডিসিপ্লিন না, কমান্ড নাই, মানে না, কিন্তু বিশৃঙ্খলা আছে, ইউনাইটেড করে তার বিরুদ্ধে। বিএনপি রাজনৈতিক ক্ষেত্রে আসলে পিছিয়ে আছে। আমি পিছিয়ে আছে, ভোট হলে সে জিতবে, কিন্তু বর্তমান কৌশলের কথা বলছি। কৌশলের কথা একটা হইলো আপনি ভোটে জিতবেন এক জিনিস, আর রাজনীতির নামে মাঠে শক্তি প্রয়োগ যেখানে কৌশলটা খুব মারাত্মক। এই যে বারবার বলা হচ্ছে যে তারা ছাত্রলীগের সাথে নাকি মিশে ছিল, আমি কথার কথা বলছি,
মিশে ছিল সেটা কি? কৌশল। সেটা বোঝার পরেও কিন্তু কোনো ফার্দার স্টেপ হচ্ছে না। আজকে জামাত ওখানে গিয়ে মঞ্চ করে যদি বলতে পারে নির্বাচন চাই না, গণভোট চাই আগে, গণভোট চাই আগে, কথার কথা বলছি, তাইলে আবার আমি যদি বলি গণভোট আর নির্বাচন একই দিনে চাই, দুটো দাবি চলতে পারে। আমি সেই জায়গাটা আসতেছি। আমি আবারও বলতেছি যে এই যে স্টেক হোল্ডার, এই যে দুইটা স্টেক হোল্ডার এক হয় নাই, কাজে রাজনৈতিক বিরোধ আছে। এখন আপনি ক্ষমতায় গিয়ে প্রশাসন নিয়ে শক্তিশালী হবেন, সেটাকে কিন্তু রাজনৈতিক ভিত্তি বলা হয় না, সেটা হলো প্রশাসন বেসড রাজনীতি। যেমন পতিত সরকার, আমরা টকশোতে বহু লোকে বলে তাদের নাকি কোটি কোটি ভোটার এখনো আছে বাংলাদেশে, তাইলে প্রশাসন ছাড়া তোমরা দুর্বল, তা নাহলে তোমরা পারছো না কেন? তা নাহলে পারছো না কেন? ও কালকে ক্ষমতায় আসবা, তারপর প্রশাসন দিয়ে রাজত্ব করবা। এই যদি ভিউ থাকে, আপনি সামনের রাজনীতিতে আগানো কঠিন, কারণ জনগণ সচেতন। আপনাকে রাজনৈতিক কৌশল দিয়া মেধা বুদ্ধি কৌশলের রাজনীতি করতে হবে। আপনি ওই রাজনীতিগুলা মানসিকভাবে ছেড়ে দিতে হবে, সোজা হিসাব। না ছাড়লে সাফার করবেন। নাহলে আপনি আমাকে বলেন, আমরা সব রাজনীতিবিদ ওখানে গিয়ে বসলাম, আমরা কিন্তু বাইরে এসে এখানে বলছি ওই এনজিও করে, তো ও কি গ্রামীণ ফোন চালাইছে, ইত্যাদি ইত্যাদি নানান কথা, ও বিদেশ থেকে আসছে। আরে বিদেশ থেকে আসছে, আমি যদি মনে করি টোটালটা অন্যায়, আমি গেলাম কেন তার আলোচনায়? আমি বয়কট করলাম না কেন? আপনি যাবেন, বসবেন, আলোচনা করবেন, প্রতারিত হওয়ার পর বলবেন প্রতারণা করলো, কিছুই যদি না বুঝেন, পে সেলুট টু গভর্নমেন্ট। এই প্রশ্নগুলোই এখন সাধারণ মানুষের কাছে আমরা শুনছি যে সেটা সাধারণ মানুষের কাছে তো আমরা যাদের উপর ডিপেন্ড করলাম, যারা আলোচনায় বসলো, 8-9 মাস পর ব্যর্থ হইয়া তারা যখন জানাইলো, তখন জনগণ বুঝলো। এর আগ পর্যন্ত তাহলে জনগণ কিছুই বোঝে নাই। জনগণ বলতে কোনটা? নিজ নিজ দলের সম্পৃক্ত জনগণগুলো, বাকি জনগণ নয়। আমি বারবার বলছি, বাংলাদেশে এই যে একটা প্রতারণা করে আবার রাজনীতিবিদরাও, জনগণ বলতে কিছু নাই। আপনার দলের জনগণ আপনার মাধ্যমে প্রতারিত হচ্ছে, জামাতের জনগণ জামাতের মাধ্যমে, জনগণ আসলে যার যার দলের, এর বাইরে লায়ন পার্ট যেটা, সেটা আপনাদের নয়। এই যে ভেক টার্ম ব্যবহার করে, এই জন্য বললাম গত 14 মাসের, যদি আরো 6 মাস পিছিয়ে যাই, তাহলে গত 8 মাস থেকে এই সরকারকে আমাদের দেশের রাজনীতিবিদরা তাদের ব্যর্থতার কারণে ইউনূস সাহেব পলিটিশিয়ান হচ্ছেন, এবং রাজনীতিবিদরাই তাকে পলিটিশিয়ান বানিয়েছে। এখন আপনি যদি বলেন উনি প্রতারক, কারণ আমি রাজনীতিবিদ 53 বছর ধরে বলতেছি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, দুইটার অর্থ একই দাঁড়ায়। আমি শুদ্ধ ভাষায় বললাম রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, সেটা আমি যখন বলি তখন আমার কর্মী খায়, আর আমি যখন বলেছি ইউনূস আমার সাথে প্রতারণা করতেছে, তখন আমি ভাবি না যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই বিধায় বোধহয় ইউনূস সাহেব এই স্টেপগুলা নিচ্ছেন।